প্রিয় দর্শক, আমি ডক্টর বজলুর রহিম রিপন, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার, রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে বলছি। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি কি এবং সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি হলে আমাদের কি ধরনের সমস্যা হতে পারে এবং আমরা কিভাবে সার্ভাইকেল রেডিকুলোপ্যাথির চিকিৎসা নিব সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি বিষয়টা হচ্ছে যে আমাদের সার্ভাইকেল রিজন মানে হচ্ছে যে ঘাড়ের যে পিছনে আমাদের স্পাইনাল কলাম আছে বা স্পাইনাল মেরুদণ্ডের যে হাড়গুলি রয়েছে, বিশেষ করে কশেরুকা, এই মেরুদণ্ডের হাড়গুলোর দুই পাশ দিয়ে নার্ভ বের হয়ে আমাদের হাতের দিকে চলে এসেছে। সেই নার্ভের মাথায় যখন কোনো কারণে চাপ পড়ে অথবা ইরিটেশন হয়, তখন এক ধরনের সিভিয়ার পেন গাড়ে হয় এবং সেই পেন কিন্তু আমাদের হাতের দিকেও চলে আসতে পারে। তখন আমরা এটাকে সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি বলি। এই যে সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি এর অনেকগুলা কারণ রয়েছে। যেমন আপনার যদি মেরুদণ্ডের মধ্যে জেলির মতো যে তরল পদার্থটি থাকে সেটাকে বলা হয় ডিস্ক। ডিস্ক যখন স্লিপ করে বা হার্নিয়েশন হয় তখন কিন্তু আমাদের নার্ভের মধ্যে চাপ পড়তে পারে বা ইরিটেশন হতে পারে। সে কারণেও সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি হতে পারে। এবং আরও অন্যান্য কারণ আছে, যেমন ডিজেনারেটিভ চেঞ্জের কারণে আমাদের যেটা হয়, যেমন সার্ভাইকেল স্পন্ডোলাইসিস হতে পারে বা অনেক সময় বোন স্পার তৈরি হয় যেটাকে অস্টিওফাইট বলা হয়, সেটিও আমাদেরকে অনেক সময় নার্ভের মধ্যে চাপ দিলে এই ধরনের সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি হতে পারে। এরকম আরও অনেক কারণ রয়েছে, যেমন কিছু স্পাইনাল স্টেনোসিস, অর্থাৎ যে ফোরামেন দিয়ে বা যে ক্যানেল দিয়ে নার্ভটি বের হয়ে আসে, সেই ক্যানেল যদি কোনো কারণে নেরো হয়ে যায় বা চিকন হয়ে যায়, সে কারণেও কিন্তু আমাদের নার্ভের মধ্যে চাপ পড়তে পারে, তখনও আমাদের রেডিকুলোপ্যাথি হতে পারে। এছাড়া আরও কিছু কমন কিছু কারণ রয়েছে, যেমন টিউমারের কারণে হতে পারে, ইনফেকশনের কারণে হতে পারে, ইনজুরির কারণে হতে পারে। এগুলো খুব কম ক্ষেত্রেই হয়ে থাকে। তো এই ধরনের রেডিকুলোপ্যাথি হলে বা নার্ভের মধ্যে চাপ হলে আমরা কি ধরনের সিমটমস সাধারণত রোগীদের কাছ থেকে শুনি, সেটি হচ্ছে যে রোগীরা অনেক সময় কমপ্লেন করেন ঘাড়ে প্রচণ্ড ব্যথাটা অনেক সময় কাঁধ পর্যন্ত আসতে পারে, অনেক সময় হাতে আসতে পারে, আবার অনেক সময় কিন্তু আমাদের আঙ্গুল পর্যন্ত চলে আসে এবং এই ব্যথাটা খুবই তীব্র ব্যথা হয় এবং রোগী অনেক সময় একটু ভারবার বা ঝিঝি অনুভব করে, কোনো কোনো সময় আবার অবশ অনুভব করতে পারে, মাঝে মাঝে জ্বালাপোড়া টাইপের ব্যথাও হতে পারে এবং অনেক সময় হাত দুর্বলও লাগতে পারে। এবং সেই ক্ষেত্রে দেখা যায় রোগী অনেক সময় হাতটা যখন উপরের দিকে এইভাবে রাখে তখন ব্যথাটা অনেক সময় একটু কিছুটা হলেও কমে। তো এই ধরনের সিমটমস যখন থাকে তখন সেটাকে আমরা সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি বলি। এই ধরনের সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি হলে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা কি? আসলে সার্ভাইকেল রেডিকুলোপ্যাথির মূলত দুই ধরনের চিকিৎসা ব্যবস্থা। একটি হচ্ছে কনজারভেটিভ ম্যানেজমেন্ট, আরেকটি হচ্ছে অপারেশন। কনজারভেটিভ ম্যানেজমেন্ট কিন্তু এখানে ধরেন কিছু ওষুধ, ফিজিওথেরাপি, আবার অনেক সময় ইনজেকশনও দেওয়া হয়ে থাকে। সাধারণত দেখা যায় 80 থেকে 90% সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি কিন্তু কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যেই ভালো হয়ে যায়, আর বাকি 10% ক্ষেত্রে অনেক সময় সার্জারির প্রয়োজন হতে পারে। যখন কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেল করে তখন হয়তোবা সার্জারির প্রয়োজন হয়। এখন কনজারভেটিভ ট্রিটমেন্টটা আমরা কিভাবে করব? এই কনজারভেটিভ ট্রিটমেন্টটা ডিপেন্ড করে পেশেন্ট কোন স্টেজে আছে। অ্যাকুয়েট স্টেজ অর্থাৎ প্রাথমিক স্তরে যখন পেইনটা প্রচণ্ড পরিমাণে থাকে, তখন নার্ভের গোড়ায় ইরিটেশন থাকে, সয়েলিং থাকে, তখন সবচেয়ে ভালো হচ্ছে পেশেন্টকে অল্প সময়ের জন্য রেস্ট দেওয়া এবং কিছু পেইন কিলার, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ, অনেক সময় তার সাথে মাসল রিল্যাক্সেন্ট যোগ করা যেতে পারে সাময়িকভাবে, এবং প্রাথমিক স্তরে কিছু হট বা কোল্ড কম্প্রেশন অনেকটা এফেক্টিভ কাজ করে। তারপর যখন ব্যথার তীব্রতাটা কমে যায় তখন আমরা কিন্তু ফিজিওথেরাপি শুরু করি, যেমন মোবিলাইজেশন বা ম্যানিপুলেশন থেরাপি আমরা দিতে পারি। মোবিলাইজেশন বা ম্যানিপুলেশন করে ব্যথাটাকে কমিয়ে আমাদের রেঞ্জ অফ মুভমেন্টটাকে বাড়ানো যায় এবং ফাংশনাল ইমপ্রুভমেন্ট হয়। এবং একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে যে এই ধরনের সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি ভালো হতে কিন্তু একটু সময় লাগে। প্রাথমিকভাবে ব্যথা কমতে কয়েক সপ্তাহ সময় লাগে এবং সিগনিফিক্যান্ট রেজাল্ট পেতে আমাদের কিন্তু প্রায়
3 থেকে 4 মাস সময় লেগে যায় এবং ফাইনালি কমপ্লিট রিকভারিতে কিন্তু প্রায় 6 মাস পর্যন্ত সময়ও লাগতে পারে। এই ক্ষেত্রে রোগীদের ধৈর্য ধরে চিকিৎসা গ্রহণ করা উচিত। অনেক রোগী আবার কি করেন, তারা ব্যথাটা কিছুটা কমলেই চিকিৎসা বন্ধ করে দেয়। তাদের ক্ষেত্রে কিন্তু আবার পুনরায় এই ধরনের সার্ভাইকাল রেডিকুলোপ্যাথির পেইন আবার রিকারেন্ট হতে পারে। কারণ কি, তাদের চিকিৎসাটা অসম্পূর্ণ থেকে যায়, তাদের রিহ্যাব প্রক্রিয়াটা কিন্তু কমপ্লিট না করার কারণে তাদের আবার পুনরায় হওয়ার চান্স থাকে। এই জন্য আমি পরামর্শ দিচ্ছি যে আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই রিহ্যাবিলিটেশন প্রক্রিয়াটা বা চিকিৎসা ব্যবস্থাটা কমপ্লিট করতে হবে। অর্থাৎ ব্যথা কমে গেলেও চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং ফিজিওথেরাপি চিকিৎসকের অধীনে থেকে তাদের মনিটরিংয়ে থেকে আপনার রিহ্যাব প্রক্রিয়াটাকে কমপ্লিট করতে হবে। কারণ রেডিকুলোপ্যাথি হওয়ার পরে ব্যথা কমে গেলেও আমাদের যে স্ট্রাকচারাল যে প্রবলেমের কারণে ব্যথাটা হয় সেখানকার রিহ্যাবিলিটেশন প্রক্রিয়াটা কমপ্লিট হতে কিন্তু সময় লাগে। যেমন আমাদের স্পাইনাল মাসলগুলোকে স্ট্রেংথেনিং করা বা আমাদের জয়েন্টগুলোকে ফাংশনিং করা, আমাদের কলামটাকে স্ট্রেংথ করা, এই সমস্ত কিছু করতে যেয়ে কিন্তু আমাদের সময়ের প্রয়োজনীয়তা হতে পারে। সুতরাং ধৈর্য নিয়ে আপনার যদি সঠিকভাবে রিহ্যাবিলিটেশন প্রক্রিয়াটা কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে সুস্থ থাকার সম্ভাবনা খুবই বেশি থাকে। এবং সুস্থ হওয়ার পরও কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। যেমন আমরা যখন কাজকর্ম করব তখন আমাদের গাঁটটাকে সোজা পজিশনে রাখতে হবে। একটানা লং টাইম একই পজিশনে আমাদের কাজ করা যাবে না, বিশেষ করে কম্পিউটার ওয়ার্ক বা আমরা ফোন যেটাই দেখি না কেন, হ্যাঁ, টানা আধা ঘন্টার বেশি না দেখাই সবচেয়ে উত্তম। আবার হঠাৎ করে ঘাড় ঘোরানো, ঘাড় মোচড়ানো, এই ধরনের অ্যাক্টিভিটিস যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের সিমটমস আবার রিপ্রোডিউস হতে পারে। সুতরাং এগুলি আমরা যদি মেনে চলি তাহলে কিন্তু আমরা সব সময় ভালো থাকার সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে তারা অবশ্যই দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা চিকিৎসা গ্রহণ করবেন এবং নিয়মকানুন মেনে চলবেন। আশা রাখি আপনারা সুস্থ থাকবেন। তো আপনারা ভালো থাকেন। আজকে পর্যন্ত, কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।